প্রথমেই কবিতা উৎসব এজি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকে আমার লেখা ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। আজ 18তম পর্ব। শিলাবতী চরের বৃত্তান্ত গা শিহরণ তোলা টান টান উত্তেজনাপূর্ণ ইতিহাসের পাতা বলে শিকড় সন্ধান। উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের সূত্র ধরে দিতে অল্প কিছু কথা বলে নিচ্ছি। বরাক উপত্যকার শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ 1813 খ্রিস্টাব্দে তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা কৃষ্ণচন্দ্র নারায়ণের মৃত্যুর পর কাছাড়ের সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকাল ছিল 17 বৎসর। তখন তার অগ্রজ ভ্রাতা বিধবা পত্নী মহারানী ইন্দুপ্রভাকে বিবাহ করেন। এই বিবাহ ঘিরে অনেক শত্রুতা হয়, অনেক রাজনবর্গ বিরাট ভজন হন। উল্লেখ্য, তার সেনাপতি তুলারামের বোন মনোরমার সঙ্গে গোবিন্দচন্দ্র নারায়ণের সম্পর্ক ছিল। মনোরমা আত্মঘাতী হলে তুলারামের সঙ্গে গোবিন্দচন্দ্র নারায়ণের বিরোধ ঘটে এবং পরবর্তীতে তুলারামকে পরিচিত করেন গোবিন্দচন্দ্র নারায়ণ। এবং গোবিন্দচন্দ্র নারায়ণ এক সময় কাছাড়ের বিদ্রোহী নেতারূপে আত্মপ্রকাশ করেন। হিংসা, প্রতিহিংসা, ষড়যন্ত্র, অন্তর্ঘাত, জন্মবিদ্বেষ, কলহ, সর্বোপরি অনন্ত শাশ্বত প্রেমের গল্পগাথা প্রতি পর্বে রোমাঞ্চকর ইতিহাস আশ্রিত চরিত্র থেকে কাহিনী। শিলাবতী চরের বৃত্তান্ত প্রতি পর্বে টান টান উত্তেজনা ইতিহাস এর পাতা খুলে বরাক উপত্যকা যুগ কালের কুশদেবের কথামালা 1830 খ্রিস্টাব্দে বৌদ্ধপুরের কাছে নিজ রাজ্যপাটের আততের হাতে তিনি শিরোচ্ছেদ হন। মণিপুরাজ গভীর সিংহের চক্রান্তে তিনি শিরোচ্ছেদ হন। প্রতিহিংসার গা শিহরণ তোলা সত্যকথন রোমাঞ্চকর গল্প থেকেও বেশি। তাহলে আজকের মহাপর্ব পড়ে নিচ্ছি। আজ 18তম পর্ব। শিলাবতী চরের বৃত্তান্ত পড়ে নিচ্ছি। হাইলাকান্দি বহতা দলেশ্বরী কালীঘাটের ডান পাশে শিমুল, জাম, আম আর অশ্বত্থ বটবৃক্ষ ঘেরা পাখিদের কুজনে মুখরিত থাকে আদি কালীবাড়ি ঘাট। সকাল দুপুর রাত্রিরে বুঝি ঝিঝি ক্রমাগত ডাকতে থাকে। রাত্রিরে ঝিঝি ক্রমাগত ডাকতে থাকে। মাঝে মধ্যে শিয়াল ডাকে। এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়ায় বড় বড় বাদরেরা। আদি কালীবাড়ির প্রসন্ন ভট্টাচার্য ঠাকুর কর্তার শঙ্করধ্বনি বাজলেই চন্মনে হয়ে ওঠে অশ্বত্থ গাছের কাঠ বিড়ালিও। হঠাৎ থমকে গুলগুল চুকে তাকায়। গাছের পাতা শিহরণের শব্দে মায়াবী আবহে আচ্ছন্ন করে রাখে চারপাশ। তখন প্রসন্ন ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণের শব্দ গড়িয়ে পড়ে হাওয়ায়। সোনালি রং মেখে রূপুর মন্দিরে নাচতে থাকে। তখন বুঝিবা মায়ের সঙ্গে আলো ছায় কানামাছি খেলতে থাকে অনন্ত রুদ্র। মা
দেখেন প্রকৃতি মানুষের বিভূতি রূপ। মার কাছে যারা শরণাগত হন, মা তাকে ইচ্ছে পূরণ করে দেন তিনি। কিন্তু তার রূঢ় রুদ্ররূপ ও আছে বড় কঠিন, কিন্তু তার রূঢ় রুদ্ররূপও আছে বড় কঠিন। তিনি পাপীকে ক্ষমা করেন না। কাছারি রাজন্যবর্গ থেকে গ্রাম গঞ্জের প্রজা সাধারণ সবাই জানে, তাই আবার অনেকে মাকে ভয়ও পায়, আবার অনেক আশ্রিত হয়ে জপে ধ্যানে ডাকে। কাছাড়ের যে ধনী দরিদ্র সবাই আদি কালীবাড়ির প্রসাদ দিতে প্রতিদিন আসে। হাইলাকান্দি আদি কালীবাড়ির চূড়ায় ধ্বজ ওড়ে, হাইলাকান্দি আদি কালীবাড়ির চূড়ায় ধ্বজ ওড়ে, এদিক ওদিকে ওড়ে কাক, কখন সখন ডাকে কুকিল, দোলেশ্বরী ঘাটের ছলা ঢেউজন ডাকে পথচারীকে, বক্তব্যান মানুষকে আহ্বান করে, আয় 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 দেখে যা মায়ের চিরন্তনী রূপ। কত কত গল্পগাথা এই আদি কালীবাড়ি নিয়ে। কাছে রাজমাতার ইন্দুপ্রভা তত্ত্বাবধানে পুনর্নির্মাণ হচ্ছে এই সেই আদি কালীবাড়ি। রাজমিস্ত্রি ও শ্রমিকদের ব্যস্ততা শেষ নেই। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও রাজমাতা ইন্দুপ্রভা আশায় আরো ব্যস্ততা বেড়ে গেছে। ব্যস্ততা খুব বেশি, সবাই তটস্থ। রাজমাতা ইন্দুপ্রভা ও মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ আজ এসেছেন বুদ্ধ পূর্ণিমার পুণ্য দিনে অঞ্জলি দেবেন বলে। পুজো দিচ্ছেন মায়ের চরণ কমলে মহারানী ইন্দুপ্রভা ও গোবিন্দচন্দ্র নারায়ণ। ইন্দুপ্রভা বৈষ্ণব, তবুও তিনি পুজো দিচ্ছেন। এখন কাজের রাজ্যপাট খাসপুর থেকে সরে এসে পরিবর্তন করে দুধ বাতিল করেছেন। সেই নিয়েও নানা উদ্বেগ রয়েছে রাজমাতা ইন্দুপ্রভা। এখানে দুধ বাতিলে শত্রুদের গতিবিধি টের পাচ্ছেন তিনি। গুপ্তচর বিশেষ সৈনিক মারফত জেনেছেন অনেক কিছু। দুধ বাতিলের দিঘিতে যে বিষক্রিয়ায় মাছ মরে বেশি উঠেছিল দিঘির জলে, তা ছিল লালজবা বিদ্রোহীদের পরিকল্পিত। এই কাজ হঠাৎ হয়নি। কালীবাড়ির কাজ দেখতে এবং পুজো দিতে এসেছেন, সেই সঙ্গে মন্দির পুনর্নির্মাণ কাজ দেখবেন। কাজ কতদূর এগিয়েছে সব কিছু জানতে চান মহারানী ইন্দুপ্রভা। আদি কালীবাড়ির দোলেশ্বরী ঘাটের কাছে দুটো নৌকো বাঁধা থাকে। গ্রামবাসীরা তাদের পারাপার হয়। সুখেন্দ্র আর মহিন্দ্র তার যমজ ভাই, এরাই এই নৌকো দুটোর মাঝি। দুপারের কালীঘাটের কালীর বক্তব্যান যাত্রীদের পারাপার করে তারা। এখানে দোলেশ্বরী খুব স্রোতস্বিনী নদী। এখানে আবার নদীটির বাঁকও নিয়েছে। দোলেশ্বরী নদী বর্ষা ভয়ঙ্কর রূপ নেয়। নদীর পাড়ের নারায়ণপুর গ্রামে তাদের বাড়ি। ঐন্দ্র ও সুখেন্দ্রের তাদের সৎ মাতার নাম প্রমীলা, বাবার নাম শিবতোষ পাটনি। শিবতোষ এখন নেই, প্রয়াত হয়েছেন কবছর আগে। শিবতোষ তো এই ঘাটের সেও মাঝি ছিল। এরা 3 পুরুষ থেকে এই ঘাটের মাঝি। শিবতোষ কালাজলের কবছর আগে মারা গেছেন। সেই থেকে তার স্ত্রী প্রমীলার সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছে। ঐন্দ্র পাটনি ও সুখেন্দ্র পাটনির বউরা ছেলেদের দিকে চেয়ে বুকে যন্ত্রণা নিয়েও প্রমীলা কিছু ছেলেদের বলেনি। ছেলের দিকে চেয়ে বুকে যন্ত্রণা নিয়েও প্রমীলা কিছু ছেলেদের বলেনি।
মুখ বুজে সব কিছু সহ্য করে সংসারের কাজকর্ম একাই সামলাচ্ছেন প্রমীলা। ছেলেগুলো যে জানতো না তা নয়, তবে তারা ছিল ব্যক্তিহীন স্তন্য। ছেলেগুলো যে জানতো না তা নয়, তবে তারা ছিল ব্যক্তিত্বহীন স্তন্য। যখন খুব কষ্ট হতো প্রমীলার, তখন কেবল মা কালীকে ডাকত। কখনো সখনো বুড়িবেলা আদি কালী বাড়ি এসে মায়ের কাছে ফুফি ফুফে কাঁদে প্রমীলা। তবে কেন মা তাকে দয়া করলেন? গুটি বসন্ত হয়েছে প্রমীলার। এমনিতেই খুব ভালো পায় না সুখেন্দ্র অহিন্দ্রের বউরা। এমনিতেই খুব ভালো পায় না সুখেন্দু অহিন্দ্রের বউরা। এই সুযোগে বাড়ি ছাড়া করতে চাইছে। কিন্তু কেন? যদি সম্পত্তিটা তার মেয়ে জামাইকে দিয়ে দেয় প্রমীলা, সে তো জানতেন তার ছেলে দুটো ঠিক সুবিধেন নন। প্রমীলা ছিল শিবতোষের দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর বিয়ে করেছিলেন তিনি প্রমীলাকে। তার বয়স খুব বেশি নয়, এখনো 40 পেরিয়েছে মাত্র। শিবতোষের বিয়ের পর কখনো তার যমজ ছেলে প্রমীলাকে মা হিসেবে মানতে পারেনি। প্রমীলা করবে তার একমাত্র মেয়ে সবিতা। তাকে অল্প বয়সে বিয়ে দিয়েছেন সুকান্ত চৌধুরী নামে এক ছেলের সঙ্গে। সে আবার কাছে রাজ্যের খাজনাদার, গোয়ালপাড়ে তার বাড়ি। ছেলেদের গতিবিধি দেখে শিবতোষের সন্দেহ ছিল পুত্রেরা তার মৃত্যুর পর প্রমীলাকে দেখাশোনা করবে কিনা। শিবতোষের একটা মাছে পড়া দিঘি, কবিঘা ধানকের জমিন, গোয়াল করে দুধের দুটো গাই, তাদের দুটো গায়ের বাচ্চা, তাদের হালের বলদ, ছনবাসের 4 চালা ঘর, সবজি বাগান ইত্যাদি ছাড়া দলেশ্বরী ঘাটে নিজের পাড়াপাড়ি নৌকো দুটো রয়েছে। বলা যায় সুখী গৃহস্থী। কিন্তু শিবতোষের কালাজের যখন দীর্ঘদিন থেকে কম ছিল না, তখন অসুস্থ অবস্থায় হাতে লেখা দলিল করে দিয়েছিল শিবতোষ যে প্রমীলার নামে বিশেষ সম্পত্তি। তার যদি হঠাৎ গঠন থেকে মৃত্যু ঘটে, তখন প্রমীলা তার রক্ষণাবেক্ষণ যে করবে তাকে তিনি তার ইচ্ছে মতো সম্পত্তি দেওয়ার অধিকার থাকবে, এই কথা লেখা আছে দলিলে। আর এই হাতে লেখা দলিল করার সময় তার আত্মীয় কবিরাজ সনাতন ছিল সাক্ষী। কালাজ্বর ঔষধ করতে সেই ছিল একেবারে কাছের লোক। তার সঙ্গে সলা পরামর্শ করে শিবতোষ দলিলে লিখেছেন। প্রমীলা গুটি বসন্ত হওয়ার একটা মুখ্যম সুযোগ পেয়ে গেল শিবতোষের পুত্ররা। এমনিতেই ভালোবাসে না তার বউরা। এই সুযোগে বাড়িছাড়া করতে চাইছে। গুটি বসন্ত খুব সংক্রামক এই অজুহাতে মৃতপ্রায় প্রমীলাকে দলেশ্বরী কালীঘাটের মাকের কাছে রূপের ওপাশে ফেলে এসেছে। প্রমীলা ছিল কালী ভক্ত। সে চেতন ও চিন্তনের মাঝে শুধু মা কালী স্মরণ করে জপ করছিল। এদিকে গায়ে গুটি বসন্তের অসংখ্য ব্যথা সেই পেটে গঙ্গাচ্ছিল। মাঝে মাঝে শোনা যাচ্ছিল সেই শব্দ। এদিকে হাইলাকান্দির বলিবার চৌধুরী বাড়ির এক মৃতবায় গুটি বসন্তের রোগী দেখে ফিরছিলেন কবিরাজ সনাতন মালাকার। তখন হাইলাকান্দিতে বসন্তের মহামারী চলছে, মানুষ মারা যাচ্ছে, বস্তিমুখ গ্রাম ছেড়ে ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে। সেই সময় যখন ফিরছিলেন সনাতন কবিরাজ ও তার সহকার নিত্যানন্দ, তখন হঠাৎ তার শুনতে পান বন জঙ্গলের ঝোপের কাছে এক গঙ্গানির শব্দ। সনাতন কবিরাজের কৌতূহল হল। কবিরাজ এগিয়ে গেলেন কালীঘাটের ঝোপের কাছে। গিয়ে দেখতে পেলেন প্রমীলা তার আত্মীয়া সম্পর্কিত মাসি। তাই তার মায়া হলো। তিনি ডাকলেন নিত্যানন্দকে। তিনি নিতাই বলে ডাকেন, নিতাই এদিকে আয়, নিতাই এদিকে আয়। হাঁটতে হাঁটতে একটু এগিয়ে সামনে চলে গেছে নিতাই।
মাথা ঘুরিয়ে ফিরে তাকিয়ে নিতাই বলল, সনাতন দা আমায় ডেকেছেন? সনাতন দা আমায় ডেকেছেন? আয় এদিকে, দেখতো আমার প্রমীলা মাসি কিনা। কবিরাজ সনাতন মালাকারের প্রত্যুত্তরে বলে, হ্যাঁ হ্যাঁ আমাদের প্রমীলা মাসি, হ্যাঁ হ্যাঁ আমাদের প্রমীলা মাসি। মাসিকে এইভাবে ফেলে রেখে যেতে পারি না। এদের দুটো ছেলে আছে, সতীনের ছেলে, ওরা বড় লুবি, সম্পত্তির লুবে। ছি, আমি সব জানি, দুটো ছেলে বউরা ফেলে যেতে পারে, আমি মাসিকে কখনো ফেলে যেতে পারি না। তাছাড়াও আমি একজন কবিরাজ হয়েও উপেক্ষা করতে কখনো পারি না। প্রমীলা মাসি তো কালী ভক্ত, মা কি চাইছেন? তাছাড়া আমার তো সম্পর্কিত মাসিও, মা চাইছেন তাকে সুস্থ করে তুলতে, নতুবা হঠাৎ আদি কালীবাড়ির পাশে তাকে পেলাম কেন? হঠাৎ এখানে তার সঙ্গে দেখা হলো কেন? এই ভাবতে ভাবতে ডাকলেন সদানন্দ কবিরাজ। নিতাই অর্থাৎ নিত্যানন্দকে ডাকলেন সদানন্দ কবিরাজ। সনাতন কবিরাজের কাঁধে জড়িবুটি ভরা ঝুলা বেগ ঝুলছে। আয় আয় নিতাই, দত্ত। সনাতন দা, গুটি বসন্ত খুব সংক্রামক, তুই না আমার সহকারী, এত ভয় পেলে চলে? আপনারা কবিরাজ, আমাদের ধর্মের মানুষের সেবা করা। ধর ধর, প্রমীলা মাসিকে আদি কালীবাড়ির নাট মন্দিরে নিয়ে যাই, রাখি, সেখানে ওকে ঔষধ দেব। দৌড়, আর দেরি করিস না, সামনে তো আদি কালীবাড়ি। সুপারি ফুল আর কলা গাছের পাতা দিয়ে বাঁধানো রয়েছে প্রমীলা মাসির শরীর। মিটে দূরে জলমল করছে, কয়েকটি কবুতর মন্দিরের চালায় বক বক করে উড়ে যাচ্ছে। কালীবাড়ির বট গাছ থেকে ডাকছে তক্ষক থেমে থেমে। নাট মন্দির জুড়ে রুদ্দুর। সনাতন কবিরাজও তার সহকারী নিত্যানন্দ তার ঝুলা থেকে ঔষধ বের করে সাহিত্য মৃতপ্রাণ প্রমীলাকে শুশ্রূষা করতে থাকলো। নাট মন্দিরে পড়ে আসে প্রমীলা। একটু থেমে কি ভাবলে সনাতন কবিরাজ, আবার ডাকলে তার সহকারী নিত্যানন্দকে, এ শুন, মায়ের পূজার ফুল অর্থাৎ নির্মাল্য নিয়ে আয়। এই শুন, মায়ের পূজার ফুল আর নির্মাল্য নিয়ে আয়। মা যে দয়া করেছেন, মা তাকে সারিয়ে তুলবেন, আমি নিমিত্ত মাত্র। এদিকে কাজ হচ্ছে আদি কালীবাড়ির পুনর্নির্মাণের। রাজবাড়ির লোকেরা কাজ করছে, কয়েকজন লোক আদি কালীবাড়ির পুনর্নির্মাণ, রাজবাড়ির লোকেরা কাজ করছে, কয়েকজন লোক। একজন এসে জিজ্ঞেস করে গেছেন সনাতন কবিরাজকে, তার উত্তরে বলেছেন, আমার মাসি প্রমীলা, সে খুব অসুস্থ, তাকে এই নাট মন্দিরে আশ্রয়ে রাখতে নিয়ে এসেছি। আর কেউ উচ্চবাচ্য করেনি, সবাই মান্য করে সনাতন কবিরাজকে। চীনে ভালো কবিরাজ বলে তার খ্যাতি গ্রামগঞ্জে, তাই কেউ আর বিরক্তি দেখায়নি, সবাই সাহায্য করছে। কালীবাড়ি লাগোয়া আম কাঁঠালে ঘেরা সনাতন কবিরাজ ও নিত্যানন্দের বাড়ি, সেখান থেকে এসে এবং কালীবাড়ি সেবায়ত কর্মীদের সহায়তায় কদিনের ভেতর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে প্রমীলা। না, আর ফিরে যায়নি প্রমীলা ছেলেদের কাছে। আদি কালীবাড়ি, ফুল তোলা ইত্যাদি মা কালী নানান কাজ নিয়ে দিন কেটে যায় প্রমীলার। কর্তামা তরুবালা সঙ্গে সঙ্গে থাকে। প্রমীলা স্ত্রীপক্ষ তার মায়ের দয়ায় পুনর্জন্ম পেয়েছে। আদি কালীবাড়ির ফুল তোলা ইত্যাদি মা কালীর নানান কাজ নিয়ে দিন কেটে যায় প্রমীলার। কর্তামার তরুবালার সঙ্গে সঙ্গে থাকে প্রমীলা স্ত্রীপক্ষ তার মায়ের দয়ায় পুনর্জন্ম পেয়েছে। আজ এখানে শেষ করছি। প্রতি পর্বের গল্পগাথা রয়েছে, লৌকিক অলৌকিক গিয়ে এক রোমাঞ্চকর গল্পগাথা শিলাবৈষ্ণবের বৃত্তান্ত ইতিহাসের পাঁচের খুলে লিখেছি, অনেক গ্রন্থ গেটে লিখেছি। আপনার পড়বেন, পরামর্শ দেবেন। আজ এখানে শেষ করছি। কবিতা উৎসব
এটি পিএস অনুষ্ঠান শুরু। দেখুন আমাদের পাশে থাকুন। নমস্কার।